নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাবো নলিনী দাস রচিত গল্প রূপান্তর। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প রূপান্তর। খুশিতে উজ্জ্বল মুখে মেয়েটি আমার দিকে এগিয়ে এলো, কিন্তু চিনি চিনি করেও ওকে ঠিক চিনতে পারলাম না। কাছে এসে আমার হাত ধরে সে বলল, তোকে দেখে ভারী আনন্দ হচ্ছে রে মানসী, কতদিন পরে। এবার চিনলাম, তবু বিশ্বাস করতে পারছিলাম না। এই সপ্রতিভ সুন্দরী সুসজ্জিতা মেয়েটি সত্যি করুণা, আমাদের স্কুলের হোস্টেলের সেই মনমরা বোকা করুণা, যে সকলের অবজ্ঞার ও করুণার পাত্রী ছিল। করুণা হাসি মুখে ডেকে বলল, দাদু, ও দাদু, দেখো, এই আমার স্কুলের বন্ধু মানসী এসেছে। কতদিন পরে দেখা, কি ভালোই যে লাগছে। দাদু? করুণাই কি তবে প্রফেসর বাগচির নাতনি? আর আমি হলাম তার স্কুলের বন্ধু? আমরা কে কবে তার সঙ্গে যথার্থ বন্ধুর মতো ব্যবহার করেছি? অতীতের কথা মনে করে লজ্জায় আমার কান দুটো গরম হয়ে উঠল। করুণা কিন্তু শ্লেষ করে আমাকে বন্ধু বলেনি। তার অকৃত্রিম হাসিতে ঝলমল মুখে বিদ্রূপের লেশ মাত্র ছিল না। সৌম্য দর্শন প্রফেসর বাগচি এগিয়ে এলেন। স্নেহের দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বাহ, হে তো বেশ চমৎকার হলো। তোমার কোনো সমবয়সী সাথী ছিল না, এখন পুরনো বন্ধুকে পেলে। পেয়েছি যখন সহজে ছাড়ছি না। তোকে অনেকক্ষণ থাকতে হবে কিন্তু মানসী, একেবারে রাতে খেয়ে তবে বাড়ি যাবি। দাদু, মানসী রাতে আমাদের সঙ্গেই খাবে। বেশ তো দিদি, তবে ওর বাবা মার সম্মতি নিতে ভুলো না যেন, সহাস্যে বললেন দাদু। বুঝেছ তো মানসী, শক্ত হাতে ধরা পড়েছ, সহজে ছাড়া পাবে না কিন্তু। দাদু আর নাতনি হাসতে লাগলেন, আমিও তাদের হাসিতে যোগ দিলাম। সমস্ত ব্যাপারটাই আমার কাছে স্বপ্নের মতন অবাস্তব লাগছিল। এই কি সেই করুণা যে নিজে থেকে একটা কথাও বলতো না, নিজের ইচ্ছে কোনো দিনও প্রকাশ করতো না? তাকে কোনোদিন হাসতে দেখেছি বলেও তো মনে পড়ে না। অধ্যাপক অমলকান্তি বাগচি এই শহরের এক বিশেষ সম্মানিত ব্যক্তি, মস্ত বড় পণ্ডিত মানুষ তিনি। তার উপর আবার সঙ্গীতজ্ঞ, শিল্প ও সাহিত্য রসিক। যেমন ধনী তেমনি তিনি অমায়িক। শহরের লেখক, গায়ক, শিল্পী, সাহিত্যিক প্রমুখ সব গুণী মানুষ তাকে চেনেন, জানেন। প্রতি বছর তার বাড়ির প্রশস্ত বাগানে বিজয়া সম্মেলনে আর পয়লা বৈশাখের উৎসবে বিদগ্ধ ব্যক্তিরা সকলেই আমন্ত্রিত হন। কলকাতা থেকেও অনেকে আসেন। বিপত্নিক প্রফেসর বাগচির ছেলেরা বিদেশবাসী, স্থানীয় মানুষদের নিয়েই তার জীবন। বছর দুতিন আগে প্রফেসর বাগচি শহর ছেড়ে চলে গিয়েছিলেন। শুনেছিলাম যে তিনি নাকি তার হারানো দৌহিত্রীকে খুঁজে পেয়েছেন। তার মেয়ে নাকি সকলের অমতে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, কোনো যোগাযোগই রাখেননি। অনেক বছর পরে মেয়ে জামাইয়ের মৃত্যু সংবাদ জেনেছিলেন প্রফেসর বাগচি। এতদিনে তাদের একমাত্র মেয়েকে পেয়েছেন। এবার তাই পয়লা বৈশাখে বিশেষ ঘটা করে উৎসব করছেন প্রফেসর বাগচি। শহরের প্রায় সব গুণীজন ও সুধীজন নিমন্ত্রিত হয়ে এসেছেন। অধ্যাপক বাবার সঙ্গে আমিও এসেছি। ফুল গাছে ঘেরা সবুজ ঘাস জমিতে চেয়ার টেবিল পাতা হয়েছে। বেয়ারারা ঘুরে ঘুরে নানা রকম সুখাদ্য আর ঠান্ডা পানীয় পরিবেশন করে অতিথিদের পরিচর্যা করছে। স্বয়ং অধ্যাপক মহাশয় সামনে দাঁড়িয়ে প্রত্যেককে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন আর নাতনির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। স্বচ্ছন্দ সাবলীলভাবে হেসে সকলকে মিষ্ট সম্ভাষণ জানাচ্ছে তার নাতনি করুণা।
আর আমি কেবল অবাক হয়ে তাকে দেখছি। আমার বাবা সরকারি কলেজের অধ্যাপক। দীর্ঘদিন তাকে ছোট একটা শহরে থাকতে হয়েছিল। মেয়েদের পড়ার ভালো ব্যবস্থা সেখানে না থাকায় তিনি আমাদের হস্টেলে রেখে একটা ভালো স্কুলে পড়িয়েছিলেন। ক্লাসের সেরা না হলেও আমি ছিলাম ভালো ছাত্রীদের মধ্যে একজন। পড়াশুনোয় ভালো ৫-৬টি মেয়ের একটা দলে আমিও ঢুকে পড়েছিলাম। চন্দ্রা ক্লাসে ফার্স্ট হতো। সুচারু, নন্দিনী, করবী, অলকানন্দা এরাও ভালো করত। এদের হাসি, গল্প সবই নিজেদের মধ্যে আবদ্ধ ছিল। অন্য মেয়েদের ওরা পাত্তাই দিত না। আমাদের ক্লাসেই করুণা পড়ত। আমার মতন সেও হস্টেলে থাকত। এমনকি বড় বড় ছুটিতে আমরা সবাই যখন বাড়ি চলে যেতাম, তখনও সে নাকি মেট্রনদের তত্ত্বাবধানে কোনো এক আশ্রমে থাকত। কারণ তার কোনো আত্মীয় বা অভিভাবক ছিল না। তার পড়ার খরচটাও আসত সেই আশ্রম থেকে। করুণা ছিল গোবেচারা ভালো মানুষ আর বেশ বোকা। ক্লাসে সে প্রায় বকুনি খেত, পড়া না শেখার জন্য বা প্রশ্নের উত্তর না দিতে পারার জন্য। এই নিয়ে চন্দ্রারা তাকে শুনিয়ে শুনিয়ে বিদ্রূপ করত। আমি যদিও তাকে ঠাট্টা করিনি কোনো দিন, তবে চন্দ্রাদের কথায় কতবার হেসে ফেলেছি। একটা দিনের কথা বিশেষভাবে মনে পড়ে। সেবার সূর্যগ্রহণ পড়েছিল এক রবিবারে। শনিবার ভূগোলের ক্লাসে মিস সেন চার্ট দেখিয়ে সব ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন। কেমন করে সূর্যগ্রহণ হয়, কেমন করে জ্যোতির্বিদরা টেলিস্কোপ দিয়ে গ্রহণের সময় নানা পর্যবেক্ষণ করেন, কিভাবে কালো কাঁচের মধ্য দিয়ে গ্রহণ দেখলে চোখের ক্ষতি হবে না, সব তিনি বলেছিলেন। সব শেষে জিজ্ঞেস করেছিলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমাদের সবাইকে অবাক করে দিয়ে হাত তুলেছিল করুণা। মিস সেনও বিস্মিত হয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন, কি জানতে চাও? থেমে থেমে সে প্রশ্ন করল, যদি কাল আকাশে খুব মেঘ হয় তাহলে কি ওরা করতে পারবেন না? কারা পারবে না? কি করতে পারবে না? সকলের দৃষ্টি তারই ওপর নিবদ্ধ অনুভব করে করুণার কান দুটো লাল হয়ে উঠেছিল। তবু সে কোনো মতে আমতা আমতা করে বলে ফেলল, ওই যে ওই যে যে পণ্ডিতেরা সূর্যগ্রহণ করেন তারা করতে পারবেন না। সমস্ত ক্লাসে একটা চাপা হাসির শব্দ শোনা গেল। চন্দ্রা বেশ জোরে জোরে মন্তব্য করল, গাধা কোথাকার। মিস সেনের মুখ দেখে মনে হয়েছিল যে এবার তিনি রাগে ফেটে পড়বেন। বহু কষ্টে নিজেকে সংযত রেখে তিনি অসীম ধৈর্যের সঙ্গে আবার সহজভাবে সূর্যগ্রহণের সকল কারণ বুঝিয়ে দিলেন। করুণাকে জিজ্ঞেস করলেন, বুঝতে পেরেছ এবার? তখন তার কথা বলার মতো অবস্থা ছিল না। নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো। মিস সেন ঘর থেকে চলে যেতে না যেতেই চন্দ্রা প্রায় চেঁচিয়ে উঠে বলল, বুড়ো ধাড়ি মেয়ে এইটুকু জানে না? তার স্কুলে পড়ে সময় নষ্ট করার দরকার কি? লোকের বাড়ি বাসন মাজলেই পারে। নন্দিনী মিহি সুরে বলল, আচ্ছা ভাই, ও কি সত্যি সত্যি বোকা না নেকা? আরো কত কিছু ঠাট্টা বিদ্রূপ করেছিল ওই কটি মেয়ে। বলেছিল যে তাদের এরকম ইডিয়েটের সঙ্গে এক ক্লাসে পড়তে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সেদিন আমাদের আর কোনো ক্লাস ছিল না। ভাবলেশীন মুখে নীরবে মাথা নিচু করে করুণা তার বই খাতা গুছিয়ে নিয়ে হস্টেলের দিকে রওনা হলো। তাতেও নিস্তার ছিল না। তখনও করবীর টিটকারি শোনা গেল, দেখ দেখ বোকাটা হাঁটছে যেন একটা জড় ভরত। সত্যি করুণার হাঁটা চলার মধ্যে কেমন একটা অস্বাভাবিক জড়তা ছিল। কথাবার্তায় ভীরু সংকুচিত ভাব। বিনা প্ররোচনায় কটি মেয়ে যে সমানে তাকে ঠাট্টা বিদ্রূপ করে চলেছে সে বিষয়ে কারো কাছে সে নালিশ জানায়নি। তার কোনো বিশেষ বন্ধুও ছিল না।
বড় বড় ছুটিতে আমরা সবাই যখন হাসতে হাসতে যে যার বাড়ি চলে যেতাম। কোথায় কোন আশ্রমে বেচারি করুণার দিন কেমন কাটছে সে কথা কখনো জানতেও চাইনি, ভেবেও দেখিনি। এমনি একটা বড় ছুটির পরে স্কুলে ফিরে এসে যখন শুনলাম যে করুণার কোনো এক আত্মীয় তাকে বাড়ি নিয়ে গেছেন, তখন বিশেষ কোনো কৌতূহলও বোধ করলাম না। চন্দ্রা বলল, বাঁচা গেল। তারপর ক্রমে আমরা করুণার কথা ভুলেই গেলাম। আজ এই নববর্ষ উৎসবে প্রফেসর বাগচির নাতনি করুণার ঝলমলে সুন্দর মুখ আর সপ্রতিভ ব্যবহার দেখে পুরনো সব কথা মনে হচ্ছিল, আর বিস্মিত হচ্ছিলাম। ও যে এত সুন্দর তাও তো আগে বুঝিনি। ফর্সা রং আর নাক মুখ সুন্দর হওয়া সত্ত্বেও তার ভাবলেশীন মুখে বুদ্ধির দীপ্তিও ছিল না। অতিরিক্ত রোগা ছিল সে, আর কুঁজো হয়ে হাঁটত। তাকে মোটেও সুন্দর লাগত না। সেদিনের উৎসবে অনেক শিল্পী গান গেয়েছিলেন, আবৃত্তি করেছিলেন। করুণাও গেয়েছিল। সুরেলা মিষ্টি গলায় রবীন্দ্রসঙ্গীত চমৎকার লেগেছিল। সকলের অনুরোধে একটা আবৃত্তিও করেছিল সে। সত্যি অবাক হয়েছিলাম তার আবৃত্তি শুনে। এই সেই বোকা মেয়েটি যার কোনো রূপগুণ নেই। ক্রমে অতিথিরা যখন প্রায় সকলেই চলে গেছেন, করুণা এসে আমার মার কাছে আবদার করে বলল, মানসীকে এখন যেতে দেব না মাসিমা, আমরা অনেক গল্প করব, তারপর খাবার পরে ওকে বাড়ি পৌঁছে দেব। বাবা মা সকলেই রাজি হলেন। অনেক রাত পর্যন্ত করুণার সঙ্গে গল্প করলাম। স্কুলের আর হস্টেলের কত খুঁটিনাটি কথা নিয়ে দুজনে আলোচনা করলাম, হাসাহাসি করলাম। হঠাৎ এক সময় আমি জিজ্ঞেস করে ফেললাম, আমরা সবাই তো তোর সঙ্গে এত দুর্ব্যবহার করতাম, সব ভুলে তুই আমাকে এমন বন্ধুভাবে নিয়েছিস কেমন করে রে? দুর্ব্যবহার করেছিলি? এক মুহূর্তের জন্য করুণার মুখের উপর একটা ছায়া পড়েছিল। পরক্ষণে সে সহজে স্মিতভাবে বলল, আমি জানি যে তোরা না বুঝে খারাপ ব্যবহার করেছিস, তোরা ছেলে মানুষ। তার কথায় বাধা দিয়ে বললাম, তুই বুঝি খুব বুড়ো মানুষ? মৃদু হেসে করুণা জবাব দিল, বয়সে হয়তো নয়, কিন্তু অভিজ্ঞতায় আমি সত্যি তোদের চেয়ে অনেক বড়। কিছুক্ষণ চুপ করে থেকে সে আবার বলল, কোন শিশুকালে বাবা মাকে হারিয়েছি, তাদের ভালো করে মনেই পড়ে না। কে যেন আত্মীয় আমাকে এক আশ্রমের জিম্মা করে দিলেন, থাকা খাওয়া লেখাপড়ার জন্য টাকা জমা দিলেন, কিন্তু তারপর তারা আর দেখতেও আসেননি। আশ্রমের বা হস্টেলের মাসিমারা কেউ অবশ্য দুর্ব্যবহার করেননি, কিন্তু আমার ছিল ছকে বাঁধা যান্ত্রিক জীবন। কেউ যত্ন করে পড়ায়নি, ভালো করে লেখাপড়া তো শিখতেই পারলাম না। নাচ গান ছবি আঁকা কোনো কিছুতেই কেউ উৎসাহ দেয়নি। হাসি খেলার সঙ্গীও ছিল না, কারো কাছেই ভালোবাসা পাইনি। তোদের কারো সঙ্গে মন খুলে মিশতেও পারিনি। কিন্তু এই সব কারণেই তোদের চেয়ে অনেক বেশি ভাবতে শিখেছি, বুঝতে শিখেছি। বারান্দার প্রান্তে কতগুলো ফুল গাছের ধারে বেতের চেয়ারে বসে আমরা গল্প করছিলাম। আমাকে গম্ভীর দেখে করুণা হেসে বলল, আগেকার কথা তোরা তো জানিস না, তাই বললাম। ওসব এখন ভুলে যা। যেমন অনেক বছর বঞ্চিত থেকেছি, এখন তেমনি এত পেয়েছি। দাদুর যত্নে ভালোবাসায় এখন আমি এত সুখী যে অতীতের দিনগুলির কথা আর মনে করতে ইচ্ছে করে না রে। সামনের গাছে একটা মস্ত বড় লাল গোলাপ ফুটেছিল, যেমন তার সুগন্ধ তেমনি সুন্দর রং। ঠিক পাশের ডালেই ছিল একটা কুঁড়ি। আমার মনে হলো যে করুণা আগে ছিল
ওই কুঁড়িটার মতন। সমস্ত সম্ভাবনা ওর মধ্যে ঘুমিয়েছিল। ভালোবাসা পেয়ে এখন সে ওই গোলাপের মতোই বিকশিত হয়েছে। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।